নমস্কার, রিতম পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব দার্জিলিংয়ে ঘটে যাওয়া একটা মারাত্মক সত্য ভৌতিক ঘটনা। যদি আমার ভিডিও ফেসবুক থেকে দেখো ফলো করে নিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তার আগে বলি, কালী পুজো আসছে, আশা করছি সবাই খুব ভালোভাবে কালী পুজো কাটাবে। তা চলো গল্পটার দিকে আগানো যাক। কানে হেডফোনটা অবশ্যই পরে নিও। গল্পটা মেল করে পাঠিয়েছেন রাহুল সেন ফ্রম কলকাতা। দাদা যেভাবে গল্পটা মেল করেছে তোমাদের সামনে ঠিক সেইভাবে তুলে ধরার চেষ্টা করলাম। নমস্কার প্রিয় বন্ধুরা, আমি রাহুল সেন, আমার বাড়ি কলকাতা। আজকের ঘটনাটা আমার সাথে ঘটে 2023 সালে। তখন আমি সবে মাত্র বিয়ে করেছি। আমার স্ত্রীর নাম পূর্ণিমা। আমি আর পূর্ণিমা ঠিক করি 2023 সালের মার্চ মাসে আমি আর পূর্ণিমা মিলে হানিমুনে যাব। তো কোথায় যাব সব জায়গায় খুঁজে ফিজে লাস্টে গিয়ে ঠিক হয় আমরা দার্জিলিংয়ে যাব। তো দার্জিলিংয়ে যাব যখন ঠিক করলাম, আমরা হোটেল টোটেল সব অনলাইনে বুক টুক করে নিলাম ভালোভাবে দেখে টেকে। ঘটনাটা ঘটে ঠিক রাস্তাতে। তো আমাদের পার্সোনাল একটা ড্রাইভার ছিল, তো আমরা তাকে নিয়ে বেরিয়ে যাই। দার্জিলিং ঢুকবো সেই টাইমের ঘটনা, ঠিক আছে? মানে দার্জিলিংয়ে ঢুকবো ওই টাইম হঠাৎ করে না গাড়িটা আমাদের খারাপ হয়ে যায়। আর এমন জায়গায় গাড়িটা খারাপ হয় যেইখানটাতে কোনো মানুষজন নেই। এক সাইডে খাদ, পাহাড় টাহাড় দেখা যাচ্ছে আর পুরো নির্জন এলাকা, আর এক সাইডে হচ্ছে তোমার জঙ্গল টাইপ। তো এদিকে তো আর মেকানিক পাওয়া যাবে না। তো আমাদের ড্রাইভার কি করলো, একটু খোঁজ খবর নিয়ে বললো 1 কিলোমিটারের দূরে একটা মেকানিক পাওয়া যেতে পারে। ও গেল মেকানিক আনতে, আর আমি আর পূর্ণিমা দাঁড়িয়ে রয়েছি ওখানে, গল্প টল্প করছি। প্রথম যেটা আমাদের সাথে ইনসিডেন্ট ঘটে সেই জায়গাটায় পূর্ণিমার সাথে ঘটে। পূর্ণিমা আমাকে 2 থেকে 3 বার বলে আমাদের নাকি কেউ দেখছে জঙ্গল থেকে। এবার নির্জুম জঙ্গল, তখন প্রায় বাজে হচ্ছে 5:30 6টা, অন্ধকার হবে ওরকম টাইম। আমি বললাম কি বলছো কি, ওরকম কিছুই না। ঠিক না, ওই 6টা 10-15 বাজে আমি ড্রাইভারকে একবার ফোন করলাম, ও বললো আসছে। আমি ফোন ঘাটছি আর পূর্ণিমা গাড়ির থেকে বেরিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি গাড়ির ভেতরেই ফোন টোন ঘাটছি, ও বাইরে দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ করে 6:15 কি 20 পূর্ণিমা না প্রচন্ড জোরে একটা চিৎকার করে ওঠে। আমি গাড়ি থেকে নেমে বলি কি হলো? পূর্ণিমা যেটা বলে সেটা শুনে একটু অবাক হয়েছিলাম। পূর্ণিমা বলে ও নাকি সেলফি তুলছিল, হঠাৎ করে ও ছবিটাতে দেখে পেছনে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে সাদা কাপড় পরে, চোখগুলো একদম ডার্ক লাল। তো আমি যখন ছবিটা দেখি, ছবিটা ক্লিয়ার শুধু পূর্ণিমা রয়েছে, কেউ নেই। আমি ওকে বলি তোমার মনের ভুল, আবার ওকে বলি গাড়িতে বসে পড়ো। এইবার যে জিনিসটা ঘটে সেটা আরো সাংঘাতিক। আকাশ কিন্তু পুরো পরিষ্কার ছিল। 2 থেকে 3 মিনিটের মধ্যে ঘন কালো মেঘ হয়ে গেল, প্রচন্ড জোরে বৃষ্টি নেমে গেল। আর না পূর্ণিমার মুখ চোখ দেখে আমার একটুখানি অবাক লাগছিল, কারণ পূর্ণিমা না খুব সাহসী একটা মেয়ে, কিন্তু ওকে আমি যতবার দেখছি মনে হচ্ছে ও খুব ভয় পেয়ে রয়েছে। আমি ওকে বলছি যে দেখো পাহাড়ি এলাকা, তুমি হয়তো ওই ছবিটা তুলছিলে তখন হয়তো কোনো কিছু এসছে, তুমি এমনি ভয় পেয়ে গেছো। ও কোনো কথা বলছে না, শুধু জানলার দিকে একভাবে জঙ্গলের দিকে তাকিয়ে আছে। তো ঠিক প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে, আমরা গাড়ির মধ্যে বসে রয়েছি। ড্রাইভারকে ফোন করলাম, ও বললো ও বৃষ্টিতে আটকে রয়েছে, ও আসছে 10-15 মিনিটের মধ্যে, একটু বৃষ্টিটা কমলেই ও চলে আসবে। যাই হোক, গাড়িতে বসে আছি। ঠিক সেই টাইমটা মানে 6:30 থেকে 7টা বাজবে এরকম একটা টাইমে, অত বৃষ্টির মধ্যে একটা লোক পুরো খালি গায়ে, একটা লুঙ্গি পরে রয়েছে, চুলগুলো প্রচন্ড মানে নোংরা আর জট পেকে রয়েছে, মুখ ভর্তি দাড়ি, নাকের সাইডটা একটু কাটা। হঠাৎ করে না বৃষ্টির মধ্যে দৌড়ে এসে আমাদের গাড়িতে দাম করে একটা বাড়ি খায়, খেয়ে বলে মরবি তোরা, সব কটা মরবি, তোরা মরবি। আমি গাড়ি থেকে নামি,
গাড়ি থেকে নেমে বলি, এই যা এখান থেকে যা। এবার দেখো, পাহাড়ি এলাকা, পাগল টাগল থাকতেই পারে, ও না আমার গাড়িটার মধ্যে বারবার বাড়ি দিচ্ছে আর একটা কথাই বলছে, মরবি তোরা, সব মরবি, এখান থেকে কেউ বেঁচে বাড়ি ফিরবি না তোরা। আর ওর হাসিটা এত সাংঘাতিক ছিল না, এখনো যদি আমি ওর হাসিটা মনে করি, আমি যখন গল্পটা লিখছি আমার গায়ে কাটা দিচ্ছে লিটারেলি। তো না আমাদের গাড়িটা বাজিয়ে যাচ্ছে আর হাসছে, জোরে জোরে হাসছে আর বলছে, মরবি তো, সবাই মরবি, সবাই মরবি, সবাই মরবি। বলতে বলতে ও বৃষ্টির মধ্যে অন্ধকারে মিশিয়ে গেল। আমি গাড়িতে উঠে বসলাম। হালকা একটু বৃষ্টিটা কমলে আমাদের ড্রাইভার আসলো। ড্রাইভার এসে গাড়িটা নিয়ে আমরা আবার ঠিকঠাক করে আমরা গাড়িটা নিয়ে আবার আমাদের গন্তব্যস্থল মানে হোটেলের দিকে এগেলাম। হোটেল পৌঁছাতে পৌঁছাতে আমাদের 8:30 বেজে গেল। হোটেল পৌঁছে আমি ড্রাইভারকে বললাম, তুমি পার্কিং করে দাও, তোমার জন্য রুম ফাঁকা আছে। ও বললো ঠিক আছে, ওর জন্য আলাদা একটা রুম করে নিয়েছিলাম আমরা। তো বলে দিই, আমি রুমটাতে যখন ঢুকলাম, হোটেলটা কিন্তু দুর্দান্ত হোটেল, লোকজন একদম ভর্তি হোটেলে। আমরা সেকেন্ড ফ্লোরে রুম নিয়েছিলাম, দুটো পাশাপাশি, একটাতে আমি আর পূর্ণিমা আর একটাতে আমাদের ড্রাইভার থাকবে। ড্রাইভার না, ও আমাদের ছোট ভাইয়ের মতোই হয়, ও আমার থেকে অনেক ছোট। যাই হোক, আমরা রুমে ঢুকলাম, ও রুমে ঢুকে গেল। তো এসি ডেসি চালিয়ে আমি আর পূর্ণিমা গল্প করছি, আমাদের ড্রাইভার মানে এই ভাই পাশের রুমে রয়েছে। তো সেই টাইমে কিছু হলো না, আমরা ওকে নিয়ে নিচে গেলাম, তিনজনে খাওয়া দাওয়া করলাম, আবার যে যার মতো রুমে ফিরে আসলাম। আসার পরে ঠিক রাত 12:30 থেকে 1টা, আমাদের যে দরজাটা আছে না রুমের, সদর দরজা, মেন ডোর, ওটাতে না প্রচণ্ড জোরে কেউ মনে হচ্ছে বাড়ি দিচ্ছে, প্রচণ্ড জোরে। এবার দেখো, সারাটা দিন আমরা জার্নি করে এসছি, এতগুলো ঘন্টা, ঘুমটা না ফাট করে আমার ভেঙে যাবে এরম তো না। তো ও না মেরেই যাচ্ছে আর প্রচণ্ড জোরে বলছে, দাদা দাদা প্লিজ দরজাটা খোলো, দাদা দাদা দরজাটা খোলো দাদা। আমি না ঠিক ঘুম থেকে উঠে যাই। এবার পূর্ণিমাও একটু হকচকিয়ে ওঠে, কিন্তু আমি বুঝতে পারি পূর্ণিমা যে ছবি তোলার কেসটা ওর সাথে হয়েছিল ও এখনো মাথা থেকে বের করতে পারেনি। কারণ পূর্ণিমা না আমার হাতটাকে একদম জাপটে ধরে আর বলে, ওকে আগে 3বার ডাকতে দাও, তারপরে তুমি সাড়া দেবে। তো ও লাগাতার 3-4বার ডাকলো, তারপরে আমি বললাম, আসছি দাঁড়াও। দরজাটা খুলে দেখলাম আমাদের সেই ভাই মানে ওই ড্রাইভার। তো আমি বললাম, কি হয়েছে ভাই? ওর চোখ পুরো লাল, মুখ চোখ না থমকে গেছে, মানে প্রচণ্ড ভয় পেয়েছে ছেলেটা। আমি ওকে বললাম, কি হয়েছে? বলছে, দাদা তো তোমরা কবে বাড়ি যাবে? আমি বলছি, আমাদের তো 3 দিন থাকবো, 1 দিন রাত। বলছে, না না দাদা, তো তোমাদের না আমি 3 দিন পর আবার নিতে আসবো, আমার কোনো এক্সট্রা টাকা লাগবে না, আমি আসবো, আমি এখন বাড়ি যাচ্ছি। আমি ভাবলাম হয়তো বাড়িতে বিপদ টিপদ হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, কি রে বিপদ টিপদ হয়েছে কোনো? তাহলে বলো, আমি কিছু ব্যবস্থা করে দিই। বলছেন, না না আমার কোনো কিচ্ছু লাগবে না দাদা, আমি এখানে থাকবো না। আমি বলছি, কেন, কি হয়েছে বলবে তো সেটা। ও আর কিছুই বলে না, ও খালি বলছে, না 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 আমি 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 থাকবো না এখানে, আমি আজকেই চলে যাবো দাদা, আমার শরীর খুব খারাপ লাগছে। আমি যত জিজ্ঞেস করছি, চিৎকার করে বলছি, কি হলো বলো, ও কিছুই বলছে না। ও এমন কি, ওর সাথে কিছু একটা হয়তো এমন ঘটে যেটা ওর মুখ দিয়ে বেরাচ্ছে না। ও যখন ওর নিজের রুমে লাগেজ নিতে যাচ্ছে, ওর জামা প্যান্ট কিছু এনেছিল, ওই ব্যাগটা যে নিতে যাচ্ছে, ও আমাকে হাত ধরে নিয়ে যাচ্ছে, মানে বাচ্চা ছেলের মতো হাত ধরে ওর রুমে নিয়ে গেল। ও ব্যাগ নিল, নিয়ে না সত্যি কথা বলছি 15 থেকে 20 মিনিটের মধ্যে ও আমাদের গাড়ি নিয়ে মানে বেরিয়ে গেল। পূর্ণিমার চোখ মুখ একদম ফুলে গেছে যে কি হলো হঠাৎ করে ছেলেটার। যাই হোক, সেই রাতটা আমরা ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ফোন করি ওকে, ও না আর ফোনটা ধরে না, ওর ফোনটা সুইচ অফ আসে। যাই হোক, আমরা অত কিছু খেয়াল না করে নিজের মধ্যে ঘুরতে ঘুরতে যাই। ঘুরে ফুরে আমরা বাড়ি ফিরি ওই 4:30-5টা ওরম টাইমে। আমি পূর্ণিমাকে বলি, তুমি রুমে থাকো, আমি কিছু খাবার কিনে নিয়ে আসছি নিচের থেকে। ও বললো ঠিক আছে। আমি রুম থেকে বেরিয়ে খাবার আনতে যাই। এবার যেটা ঘটে সেটা আমি পূর্ণিমার মুখে শুনেছিলাম। পূর্ণিমা ঘরে বসে রয়েছে, আমাদের রুমটা পুরো এসি, তো পেছনের জানলাটা সবসময় বন্ধই থাকে।
পূর্ণিমা নাকি আওয়াজ পায় কেউ ওই জানলায় এসে ঠক ঠক করে আওয়াজ করছে। আর আওয়াজটা প্রথমে দুবার হয়, পূর্ণিমা তাকায়, দেখে কেউ নেই। আবার সেকেন্ড টাইম হয়, তখনও দেখে কেউ নেই। ধীরে ধীরে আওয়াজটা বাড়তে থাকে আর কন্টিনিউ হতে থাকে, প্রচন্ড জোরে কেউ বাড়ি মারছে। কিন্তু দেখো সেকেন্ড ফ্লোর, যদি কেউ বাড়ি মারে তাহলে তাকে উঠতে হবে, ওরা ছাড়া কোনো উপায় নেই, যথেষ্ট বড় হোটেল। এইবার পূর্ণিমা গিয়ে জানলাটা খোলে, না কেউ নেই। জানলা থেকে দূরে দাঁড়ালে, মানে দূরে দেখলে পাহাড় দেখা যায় আর একটা জঙ্গল মতো দেখা যায়। পূর্ণিমা জানলাটা বন্ধ করে আবার ফিরে আসে বেডের দিকে। হঠাৎ করে কিছু একটা চোখে পড়ে, ও আবার জানলাটা খোলে। খুলে নাকি দেখে আমি নিচে দাঁড়িয়ে রয়েছি পূর্ণিমার দিকে তাকিয়ে আর হাসছি। এবার পূর্ণিমা বলছে, কি হলো, তুমি যাওনি? আমি নাকি হেসেই যাচ্ছি ওর দিকে তাকিয়ে একভাবে। ও আবার বলছে, কি হলো, তুমি যাওনি? আমি নাকি হাসতে হাসতে একটা ছুরি বার করি, নিজের গলায় ধরি আর টেনে দিই। ও প্রচণ্ড জোরে চিৎকার করে। আর না, ওর নাইট ড্রেসে ছিল, নাইট ড্রেস পরে দৌড়াতে দৌড়াতে নিচে আসছে। মানে ও লিফটও ইউজ করেনি, ও এত ভয় পেয়ে গেছে। ও সিঁড়ি বেয়ে নিচে আসছে আমার সাথে দেখা। আমি বলছি, কী হয়েছে, কোথায় যাচ্ছ? ও না আমাকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদছে, হাউ মাউ করে। আমি বলছি, কি হলো, কি কিছু হয়েছে? ও বলছে, তোমার গলা, তোমার গলা। আচ্ছা, আমার গলা, আমার গলা কি হয়েছে, আমি তো ঠিকই আছি। ও না আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রয়েছে। তো আমি ওকে রুমে গিয়ে বসাই, ও আমাকে সব ঘটনা বলে। আমি বলি, দূর পাগল, তুমি হ্যালুসিনেট করছো, শুয়ে পড়ো। ও শুয়ে পড়লো, ওর পাশে আমিও শুয়ে পড়লাম। ওই দিন রাতে যদি হয়তো আমি ওর কথাটা বিশ্বাস করতাম আর রুম থেকে বেরিয়ে বা হোটেল থেকে চলে যেতাম, তাহলে হয়তো ভালো হতো। সেদিন রাতে ঠিক 12:30 একটা আমার রুমের দরজায় কেউ একটা আওয়াজ করছে। প্রথমে দুবার নক হয়, আবার তৃতীয়বার নক হয়। তো আমার ঘুমটা না ভেঙে যায়, ভালো জোরে আওয়াজ করছে বাইরে থেকে। তো আবার পূর্ণিমা সেম জিনিস বলে, 3বার ডাকার পরে যাবে। আমাকে না 3-4বার ডাকে নাম ধরে, রাহুল, রাহুল, রাহুল। আর যে গলাটা আমি পাই সেটা কার জানো? শুনলে অবাক হবে, আমাদের সাথে যে ভাই এসেছিল, আমাদের ড্রাইভার, সেই ড্রাইভারের। আমি বলি, কি ব্যাপার, ওর ফোনটা সুইচ অফ, ও আবার ফিরে এলো, কোনো বিপদ হলো নাকি? আমি না উঠি, উঠে দরজা খুলি, আমি দেখি হ্যাঁ ওই। আমি বললাম, কী বলো ভাই, তুই চলে গেলি আবার ফিরে এলি, কি হয়েছে? দাদা, আমার শরীরটা ভালো নেই, আমাকে থাকতে দেবে? ওর এই কথাটা না আমাকে একটু অবাক করলো। আমি বললাম, কেন, জ্বর টর এসছে, রাস্তায় বিপদ হয়েছে কোনো? ও না কোনো দিকে বলছেন, ওর শরীরটা নীল টাইপের হয়ে গেছে। ও না আমার দিকে কেরম করে একটা তাকাচ্ছে, মানে ওর হাইটটা একটু শর্ট আর ওর চোখগুলো না লাল। ও না কেরম একটা বিহেভ করছে, মানে একদম সিরিয়াস, মুখটা গোমড়া করে। আমি ওকে ভাবলাম যে হয়তো কিছু একটা হয়েছে। তা আমি ওকে বললাম, হ্যাঁ আমাদের তো এই রুমটার তো ভাড়া দিতেই হচ্ছে এমনিও, তুই যা, তুই রুমে ঢুকে যা। ও রুমে গেল, আমি নিজের মতো শুয়ে পড়লাম। ঠিক রাত 2টো থেকে 3টে এরম বাজে, একটা ফোন আসে আমার কাছে। একবার না 3-4বার আসে। আমি উঠে ফোনটা ধরি। পূর্ণিমার ঘুম আসছিল না, ও না লাফ দিয়ে ওঠে। আমায় বলে, কে ফোন করছে বলো তো এতবার? আমি ধরে বলি, কে? গলাটা কার জানো? গলাটা হচ্ছে সেই ড্রাইভারে, মানে আমার ভাইয়ের। ও বলছে, দাদা তুমি একটু তাড়াতাড়ি আমার রুমে আসো, তাড়াতাড়ি আমার রুমে আসো, তাড়াতাড়ি আসো। এই কথাটা ও যখন বলছে আমাকে যে তাড়াতাড়ি আমার রুমে আসো, ও যে কতটা ভয় পেয়েছিল আমি বোঝাতে পারবো না। আমি ফোনটা কাটি, আমি আর ধরপড়িয়ে উঠি, গেটটা খুলি আমার ঘরের। ওর গেটটা ভেতর থেকে বন্ধ। আমি প্রচণ্ড গুঁতো মারছি। আমি না রিসেপশনে দৌড়ে যাই, দেখি রিসেপশন পুরো অন্ধকার। যে রিসেপশন আমি এই একদিন ফুল আর আরেকদিন রাত থেকেছি, আমি জানি রিসেপশন হোল নাইট খোলা থাকে, আলো টালো জ্বলে। তো আমি না দৌড়ে আবার সেকেন্ড ফ্লোরে যাই, গিয়ে আবার দরজায় ধাক্কা মারছি। ঠিক টাইমে দরজাটা খুলে যায়।
ভেতরে গিয়ে আমি যেটা দেখলাম, বিশ্বাস করো ওরম দৃশ্য না আমি লাইফে চোখে দেখিনি। আমি দেখছি আমাদের ওই ভাই মানে ওই ড্রাইভার গলায় দড়ি দিয়ে ঝুলছে, ওর মুখ দিয়ে না সাদা সাদা গ্যাজা বেরাচ্ছে, ওর সারা শরীর নীল। পূর্ণিমা তো প্রচণ্ড চিৎকার করছে, আর আমি রিসেপশনে গিয়ে বলছি বাঁচাও, হেল্প হেল্প। কোনো কিছু না পেয়ে সারাটা রাত আমি আর পূর্ণিমা ওর রুমের দরজার ওখানে বসে থাকি। 4টে, 4:30, 5টা বাজে। একজন রুমের ছেলে আসে, এসে বলে, আরে দাদা কী ব্যাপার, আপনাদের কি কিছু হয়েছে? আমি বলি, দৌড়ে উঠি, আমি একদম কেঁপে উঠি। আমি বলি, রিসেপশনের লোক কোথায়? ছেলেটা এটা বললো শুনে আমি কেঁপে উঠলাম। কেন, নিচে সারা রাতই তো রয়েছে, কোনো অসুবিধা হলে ডাকতে পারতেন আমাদের। আমি বলি, হ্যাঁ হ্যাঁ, আমাদের ড্রাইভার সুইসাইড করেছে। ও বলে, ড্রাইভার? কোন ড্রাইভার? আপনার ড্রাইভার তো ওই রাতেই চলে গেল। আমি বলছি, আরে না না ভাই, হ্যাঁ আবার ফিরে এসছে কাল রাতে। ও না খুব অবাক চোখে আমার দিকে দেখে আর বলে, ফিরে এসছে? ফিরে আসলে তো চেক ইন করতে হবে, ও তো করেনি, আসুন তো দেখি। ও যখন রুমটাতে ওর সাথে আমরা এন্ট্রি করি, ভাই আমি বিশ্বাস করবে নাকি জানি না, রুম পুরো ফাঁকা, কেউ নেই রুমে, একটা মানুষ নেই। ও বলে, দাদা আপনার মনে হয় শরীরটা ভালো নেই, আপনি রুমে যান, আমি ব্রেকফাস্ট পাঠিয়ে দিচ্ছি। পূর্ণিমার চোখ মুখ বড়, ও একটা কথাই বলে যাচ্ছে, আমি আর এখানে থাকবো না, আমি আজকেই চলে যাবো, আমার কিছু ভালো লাগছে না। হঠাৎ করে একটা জিনিস ঘটে যেটা আরও ভয়ানক, একটা উগ্র হাওয়া দেয়। আমাদের জানলাটা যেটা ছিল আমাদের রুমের, ওই জানলায় না লক দেওয়া ছিল, লক ভেঙে যায়, মানে কত জোরে হাওয়ার একটা প্রেশার আসলে লক ভেঙে যায়। লকটা ভাঙলো, জানলাটা হাট হয়ে খুলে গেল। একটা মেয়েলি কণ্ঠে আওয়াজ আমার আর পূর্ণিমার কান প্রায় ফাটিয়ে দিচ্ছে, চিৎকার করে বলছে, মরবি, তোরা সব মরবি, একজনও বাঁচবি না। হঠাৎ করে গলাটা না চেঞ্জ হয়ে যায়, মেয়েলি কণ্ঠ থেকে ছেলের কণ্ঠ হয়ে যায়, আর ঠিক ওই পাগলটার কথা বলেছিলাম না, সেম টু সেম আওয়াজ হয়ে যায়। কিন্তু এবার আওয়াজটা আমি নিচ থেকে শুনতে পাই। আমি দৌড়ে জানলার সামনে গিয়ে দেখি আমাদের রুমের নিচে ওই পাগলটা দাঁড়িয়ে আছে আর প্রচণ্ড চিৎকার করছে আর বলছে, বলেছিলাম না মরবি মরবি মরবি। ওর আওয়াজে আমার আর পূর্ণিমার কান ফেটে যাচ্ছে। পূর্ণিমা কান ধরে রুমের এক কোনায় গিয়ে বসে রয়েছে, ও মানে কাঁপছে তরতর করে, ওর চোখ দিয়ে না জল পড়ছে। আমি ওকে জড়িয়ে ধরে বলছি, কিচ্ছু হবে না, আমি আছি তো, আমরা বেরিয়ে যাবো আজকে। তো কোনো রকম ওই ছেলেটা ব্রেকফাস্ট দিয়ে যায় 7টার দিকে। আমরা ব্রেকফাস্ট করে ডিসকাস করছি অন্য হোটেল যাবো নাকি বা কিছু। তো আমাদের না আর সেই সব মানে একদম ইয়ে নেই। হঠাৎ করে একটা ফোন আসে আমার বাবার, আমি ফোনটা ধরি, লাউডেই দিই। আমার বাবা বলে, কোথায় আছো তোমরা? এই তো বাবা হোটেলে আছি। কেন? আচ্ছা তোমরা না আজকে ফিরে আসো বাড়িতে। আমি না একটু অবাক হয়ে যাই। আমি, কেন বাবা, কোনো প্রবলেম হয়েছে? মায়ের শরীর ঠিক আছে তো? বোন ঠিক আছে তো? বাবা বলে, সবাই ঠিক আছে, আসলে তোমাদের সাথে যে আমাদের ছেলেটা গেছিল না, মানে ড্রাইভার। আমি বলি, হ্যাঁ বাবা কি হয়েছে? ওর ফোন সুইচ অফ আসছে। বাবা যেটা বললো ভাই, আমার বুক না কেঁপে উঠলো একদম। মানে বাবা বললো ও নাকি ওই রাতে বাড়ি ফেরার সময় খাদে পড়ে মারা গেছে। ওর শরীর দার্জিলিং থানা থেকে ফোন করেছিল, তো আমাদেরকেও থানাতে প্রথমে যেতে হবে, ওর শরীরে একটা সাইন ওখানে করতে হয় বডি নিয়ে যাওয়ার জন্য, ওটা করে ফিরে আসতে হবে। আমি ফোনটা যে কাটবো, বাবা হ্যালো হ্যালো করে যাচ্ছে। আমি পুরো একটা বেডের এক সাইডে হেলে গেলাম, হেলান দিয়ে না আমি মাথায় হাত দিয়ে রয়েছি। পূর্ণিমার চোখ বড়, যে কি হলো। কোনো রকম তাড়াতাড়ি করে আমরা ফোনটা কাটি, দার্জিলিংয়ের ওই থানায় যাই, সাইন টাইন করি, ওর বডিটা রিলিজ করি। আমরা একটা গাড়ি ভাড়া করি যাতে ওর বডিটা দিয়ে আসে, আর একটা 4 হুইলার ভাড়া করি যাতে আমরা কলকাতা অবধি যেতে পারি। তো সব কিছু কমপ্লিট হওয়ার পরে আমরা কলকাতায় ফিরছি। ঠিক
ওই রাস্তাটা, যেই রাস্তাটা আমাদের গাড়ি খারাপ হয়ে গেছিলো আসার সময়, যাওয়ার সময়ও সেম জায়গায় আমাদের গাড়িটা আবার খারাপ হয়ে যায়। যে ড্রাইভার ছিল ওর গাড়িটা একদম নতুন। ও বলে স্যার কী প্রবলেম হলো বুঝতে পারছি না। ওর গাড়িতে কী প্রবলেম হচ্ছে আমি জানি না, আমাদের মন একদম শেষ। আমরা হচ্ছি আজ আর এখান থেকে হয়তো ফিরতে পারবো না। ওকে আমরা বলি কি করতে হবে, ও বলে সেম জিনিস, 1 কিলোমিটার আগে একটা গ্যারেজ আছে, আমি একটু রেঞ্জ নিয়ে আসছি, জাস্ট হয়ে যাবে এখনই। আমি বললাম যাও, কিন্তু তাড়াতাড়ি আসবে, বৃষ্টি বাদল যাই আসুক তাড়াতাড়ি আসবে। ও অবাক আমার মুখের দিকে তাকিয়ে যে ভাই আকাশ পরিষ্কার, বৃষ্টি কী করে আসবে। ও না কোনো দিকে না ভেবে দৌড়ায় যে ভাই এদের হয়তো তাড়া আছে, দৌড়ায়। আমি আরও গাড়ির মধ্যেই বসে রয়েছি। পূর্ণিমা ঠিক টাইমটা ছিল অ্যাকচুয়াল 1টা কি 2টো, ওরকম 2টো পেরিয়ে গেছে। বসে আছি, মানে একদম মনের মধ্যে না ভয় বা দুঃখ সব কিছু মিলিয়ে বসে আছি। হঠাৎ করে একটা টপ করে শব্দ হয় আমাদের গাড়ির কাছে, সামনের কাছে। সেকেন্ড টাইম হয়, আমরা দেখি আকাশ থেকে কালো কালো কিছু পড়ছে গাড়ির কাছে। আর পুরো গাড়ির কাজ না ধীরে ধীরে, মানে বৃষ্টি এমন পড়ে ওরকম পড়ছে, আর গাড়ির কাজ পুরো কালো কিছু একটা, রক্তের মতো কিছু একটা বেয়ে বেয়ে পড়ছে, আর পুরো কাজ ভরে যাচ্ছে। আমি উপরে গিয়ে দেখি, মানে গেটটা খুলে দেখি গাড়িটা একটা গাছের তলায় ছিল। গাছের ওপরে আমি যেটা দেখি ভাই সাব, সেটা যে কি সাংঘাতিক একটা জিনিস বিশ্বাস করবে না। পূর্ণিমাও গাড়ি থেকে বেরায় আর দেখে না চিৎকার করে ওঠে। ওই গাছটার উপরে উল্টো হয়ে একটা মেয়ে ছেলে ঝুলছে। মেয়ে ছেলেটার মুখ দিয়ে কালো কালো ওটা পড়ছে। মেয়ে ছেলেটার 2টো চোখ নেই, মানে একদম খোবলা, চুলগুলো একদম জট, গায়ের কালার বলে না নীলের থেকেও খারাপ যেটা হয় ওরকম, আর না রোগা, মনে হচ্ছে একদম মানে স্কেলিটেন ওরকম। আর না ও গোঙাচ্ছে, নিমিষের মধ্যে ও ঝাঁপ দেয় গাছ থেকে, দিয়ে পূর্ণিমার গায়ের উপরে পড়ে, আর পূর্ণিমার ঘাড়ে একটা কামড় বসিয়ে দেয়। আমি না জাস্ট ওকে ধরে রয়েছি। ওই জিনিসটাকে যখন আমি ধরি আমি বুঝতে পারি ওটা কোনো মানুষও না, জন্তুও না। শরীরটা না 1 নিমিষে আমি ধরাতে না টান যখনই দিই পূর্ণিমার থেকে সরানোর জন্য, নিমিষে মিশিয়ে যায়। আর পূর্ণিমা চিৎকার করেই যাচ্ছে মাটিতে পড়ে। ততক্ষণে ড্রাইভার চলে আসে, এসে এই পরিস্থিতি দেখে ও বলে কী হলো দাদা, কোনো জন্তু বন্ধু এসেছিলো? আমি বলি না, তোমারও তো জানতে হবে না, তুমি গাড়ি ঠিক করে বেরাবো। ও গাড়িটা ঠিক করতে যাবে, ও মা, ও বলে গাড়ি তো স্টার্ট হয়ে গেছে, কিচ্ছু হয়নি গাড়িতে। তো আমরা বেরাই, কলকাতা আসি। কলকাতা আসার পরে ওই দেহটা, যে ছেলেটা খাদে পড়ে মারা গেছে, খাদে পড়লে কী হবে, হাত পা ভাঙবে, মাথা ফেটে যাবে, ওর শরীর মনে হচ্ছে কেউ খুবলে খুবলে খেয়েছে। একটা চোখ নেই, সারা শরীর একদম ফ্যাকাশে, মনে হচ্ছে না 15-20 দিন লাশটাকে ফেলে রাখা হয়েছে কোথাও, এরম ব্যাপার। যাই হোক, ওর লাশটা দাহটাও করা হয়। যদি গল্পটা এখানে শেষ হয়ে যেত খুব ভালো হতো, বাট গল্প তো তার পরে শুরু হয়। পার নাইট পূর্ণিমার একটা অভ্যাস হয়ে যায়। পূর্ণিমা রোজ রাতে ছাদে হাঁটে, একা একা কথা বলে। কোনো দিন এমনও হয়েছে আমি দেখেছি পূর্ণিমা রাত 3টের সময় উঠে বক 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 করছে, আর আমার দিকে না রাগ চোখে তাকিয়ে আছে। তো এই জিনিসগুলো কন্টিনিউ হতে থাকে। আমি ডাক্তার দেখাই, ফলে ডাক্তার বলে কোনো একটা মানসিক প্রবলেম হয়ে গেছে, ভয় টয় পেয়েছে। যাই হোক, এরকম চলতে থাকে। একদিন ঠিক শনিবার আমি অফিস থেকে বাড়ি ফিরি 6:30-7টা বাজে। আমার রুমে যাই, আমি যেটা দেখি মারাত্মক ভয়ানক জিনিস। পূর্ণিমা একদম বসে রয়েছে পুরো নগ্ন অবস্থায়। একটা বিড়াল একদম কুচকুচে কালো, ওর মাথাটা একদম ভেঙে দিয়েছে, আর ওর রক্ত না পূর্ণিমা খাচ্ছে। আর আমার দিকে, আমি যেই গেটটা খুলে ঢুকেছি আমি ওই দৃশ্য দেখছি অবাক হয়ে। ও না আমার দিকে তাকিয়ে প্রচণ্ড জোরে আমার মানে গলা ধরে একদম ঝাঁপ দিয়ে আমার গলা টিপে ধরেছে। আর পূর্ণিমা, একটা মেয়ের গায়ে এত শক্তি বিশ্বাস করবে না। শেষে বাবা মা সবাই আসে, ওকে কাপড় দিয়ে প্রথমে ঢাকে, ওকে টেনে আমার থেকে সরায়। ওকে না ধরে রাখা যাচ্ছে না, ওকে একটা রুমে আমরা বন্ধ করে দিই পুরোপুরি। এরম প্রায় 2 দিন ও একা একটা রুমের মধ্যে বন্ধ ছিল, একা।
তো যাই হোক, ও না রুমে ধাক্কা বাক্কা মারছে। তো একদিন তো কোনো কিছু করা যাচ্ছে না, আমি প্রচণ্ড আপসেট সানডে। তো একজনের থেকে আমরা খোঁজ পাই একটা পুরোহিতের ব্যাপারে। উনি বাড়িতে আসে, এসে ওই দরজাটা খোলার পরে পুরো একদম ঘিরে একটা যজ্ঞ করা হয় পূর্ণিমাকে ঘিরে। অনেক মন্ত্রতন্ত্র বলে, ওকে জিজ্ঞেস করে তুই কে, আর ও না এক কথা বলে যাচ্ছে, আর ওর গলা না চেঞ্জ। ও বলছে কেউ পারবি না, তোরা কেউ পারবি না আমাকে ছাড়াতে, মারবো, এইখানে সবাইকে মেরে দেবো, সবাইকে, হ্যাঁ সবাইকে। ঠিক তারপর ওই পুরোহিত বেড়ায়, এসে বলে ওকে ছাড়ানো আমার কম্য না, মঙ্গলবার দিন আমার গুরু আসবে, সে দেখবে। ওনার গুরু আসে মঙ্গলবার। 3টে দিন মেয়েটা ওইভাবে পড়ে রয়েছে, খায় না দায় না কিচ্ছু না। ওর শরীরে এরম মোটা মোটা না ইনফেকশন হয়ে গেছে, কালো কালো। তো পুরোহিত রুমে ঢুকে বলে এ বিশাল বড় এক পিশাচ, একে ছাড়ানো সম্ভব না। তোমরা একটা কাজ করো, তোমরা দার্জিলিং যাও, যেখানে এই ঘটনাটা ঘটেছে উনি 3টে কাঠি দেয়, বলে এটাকে পুঁতবে, চারিদিকটা একটা জল দেয়, ওটা দিয়ে ঘিরবে, ঘিরে 3টে কাঠিতে আগুন লাগিয়ে দেবে। এটা যদি করতে পারো, কিন্তু এটাতে বিপদ আছে। কিন্তু ও তো, উনি আমাকে একটা তাবিজ দেয় আর বলে তোমার কোনো ক্ষতি হবে না, কিন্তু যে কেউ তোমাকে পেছনে ডাকুক তুমি একদম ঘুরবে না, বা সামনে কেউ এসে দাঁড়াক তুমি তাকাবে না। আমি আর আমার বাবা যাই। বিশেষ করে আকাশ পরিষ্কার, আমি যেই 3টে কাঠি ওই জায়গাটায় মাটিতে গুজি না, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর মনে হচ্ছে আমার নাম ধরে কন্টিনিউ একটা মেয়ে ডেকে যাচ্ছে, চিৎকার করছে, মনে হচ্ছে কেউ ওই জঙ্গল দিয়ে আমাকে দেখছে। আমি কোনো দিক না তাকিয়ে না চারিদিকে জল দিয়ে আগুন ধরিয়ে দিই। আগুনটা ধরানোর সঙ্গে সঙ্গে না আকাশ পরিষ্কার। মায়ের ফোন আসে, বলে পূর্ণিমা নাকি মাথা ঘুরে পড়ে গেছে এবং এখন পুরো সুস্থ। তো আমি বাড়ি আসি, ওই পুরোহিত আসে, এসে আমাদের একটা টাকা দেয়, আমাদের বাড়িটা বন্ধন করে, বলে ওই ভাবটা থাকবে, ও তোমাদের পেছনেই থাকবে, বাট তোমরা যদি 2-3 মাস ওকে অ্যাভয়েড করো, ও তোমাদের কোনো ক্ষতি করবে না, কারো ক্ষতি করবে না, কিন্তু যদি অ্যাভয়েড না করতে পারো তাহলে কিন্তু বিপদ। তো এরকম না মাঝে সাঝে আমারও মনে হতো পূর্ণিমারও কেউ ডাকছে, কেউ রুমে ঘুরছে, এই ইনসিডেন্টগুলো চলে। আমরা পুরোহিতকে বলতাম, উনি একটা কথাই বলতো, যা হচ্ছে ও তোমাদের কিছু করবে না, ঘুমাও। তো আমরা ওরকমভাবেই চলতাম। 2-3 মাস পরে টাকাটা নিজে নিজে খুলে যায়। তখন পুরোহিতকে বলি যে নতুন টাকার জন্য, উনি বলে নতুন টাকার দরকার নেই, ওটা খুলে গেছে মানে ও চলে গেছে। যাই হোক, তারপর থেকে আমাদের সাথে এমন কিছু ঘটেনি। এই ছিল আমার লাইফে ঘটে যাওয়া একটা গল্প। যদি তোমার ভালো লাগে তোমার শ্রোতাদের সাথে পড়ে শোনাতে পারো। ধন্যবাদ। প্রথমে বলি, আজকের গল্পটা কিন্তু আমার দারুণ লেগেছে, কারণ এরকম এক্সপিরিয়েন্স কিন্তু আমার চ্যানেলে খুব কমই আছে। যদি তোমরাও গল্পটা শুনে থাকো আর ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্টে দাদাকে জানিও কেরম লাগলো। তোমরাও গল্প পাঠাতে চাইলে আমার ডিসক্রিপশানে আমার মেল আইডি আছে, ritom91558@gmail.com, তোমরাও পাঠাতে পারো। আর হ্যাঁ, আমি আবার ফিরে আসবো নতুন কোনো গল্পের সাথে। শেয়ার করে বন্ধুকে ভয় পাওয়ার সুযোগ করে দাও। আর আমি তো আসবই নতুন কোনো ভয়ের সাথে, কারণ ভয় পাওয়ানোটা আমার কাজ, ঘুম না আসাটা তোমাদের।